মুখ দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলতে পারে এমন একজন মানুষের সন্ধান আমি পেয়েছি। এসব আজগুবি কথা আমাকে বলে লাভ নেই, আমি এসব বিশ্বাস করি না। ঠিক আছে, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে না। তুমি তার কাছে চলো, তুমি তার সামনে বসবে, দেখবে তোমার অতীতের সব কথা পটপট করে বলে দিচ্ছে। সুজনের কথা শুনে অনেকটা বিরক্ত হয়ে নুপুর রুম থেকে বের হয়ে গেল। সুজন নুপুরের পিছু নিল। ড্রয়িং রুমে এসে নুপুর টিভির রিমোট হাতে নিয়ে সোফায় বসতেই সুজন এসে নুপুরের হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে পাশের সোফায় বসে বলল, এত ভয় পাচ্ছ কেন? তুমি তো সবসময় বলো তোমার অতীত ছিল মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার। এখনো বলছি আমার অতীত ছিল স্বচ্ছ পরিষ্কার। আমার তো তা মনে হয় না। ঝামেলা আছে বলেই তো যেতে চাইছো না। আজ একটা বিশেষ দিন, তাই আজকের দিনে আমি তোমার সাথে ঝগড়া করতে চাইছি না বলেই বসা থেকে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আবারও সুজন নুপুরের পিছু নিল। নুপুর ড্রয়িং রুম থেকে বের হতেই সুজন পেছন থেকে এসেই কিছুটা উত্তেজিত হয়ে বলল, আজ বিশেষ দিন বলেই জানতে চাইছি অতীতে তোমার শরীরের বিশেষ বিশেষ জায়গায় কতজন বিশেষ মানুষ হাত দিয়েছিল। নুপুর কথাটি শুনে অবাক হয়ে সুজনের দিকে তাকিয়ে বলল, কি বললে তুমি? আমার শরীরে কেউ হাত দিয়েছে? হ্যাঁ দিয়েছে। দিয়েছে বলেই তুমি ওই লোকটার কাছে যেতে চাইছো না। এত বড় কথা তুমি বলতে পারলে? আমার চরিত্র নিয়ে আমাকে নিয়ে তুমি এসব বাজে কথা ভাবো? ভাবনাটা কোনোদিনও আসতো না যদি তুমি আমার সাথে ওনার কাছে যেতে চাইতে। আর আমাকে নিয়ে তোমার ভাবনাটা কি? সবসময় তুমি আমার সাথে কেমন ব্যবহার করো সেটা কি ভুলে যাও? আর আমার কথা শুনে এখন তোমার গায়ে ফোসকা পড়েছে? ঠিক আছে, আমি যাব, তবে আজ না, আগামীকাল। আজ আমার শরীরটা ভালো লাগছে না বলেই নুপুর আবার তার বেডরুমের দিকে চলে গেল। সুজন মনে মনে বলল, তুমি সবসময় আমাকে নিয়ে সন্দেহ করো, এবার তুমি ধরা খাবে। কিছু সময় পর নুপুর তার শাশুড়ির কাছে গেল। বিছানার উপর তার শাশুড়ির পাশে বসলো। নুপুরের শাশুড়ি সালমা বেগম বলল, কি হয়েছে বৌমা, হঠাৎ তুমি এই সময় আমার রুমে এসেছো? আম্মা, জরুরি একটা কথা আছে বলে এসেছি। কি কথা? আপনার ছেলে এমন একটা লোকের সন্ধান পেয়েছে যে লোক নাকি মুখ দেখেই অতীত বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারে। কি বলো, এটাও কি সম্ভব? আম্মা, সম্ভব। কিছু মানুষ আধ্যাত্মিক ক্ষমতা রাখে। তা ওই লোক দিয়ে আমি কি করব? আম্মা, ওই লোক দিয়ে আপনি কি করবেন এখনো তা বুঝতে পারছেন না? না, আসলেই বুঝতে পারছি না। আমি কিন্তু খেয়াল করেছি আম্মা, আপনি প্রায় আমার শ্বশুর আব্বার সাথে ঝগড়া করেন এবং অতীতের অনেক ঘটনা নিয়ে তাকে হেয় করে কথা বলেন। আর আমার শ্বশুর আব্বাকে সন্দেহ করেন। সন্দেহ করার কাজ করলে সন্দেহ করব না তো কি করব? কথা সত্য, কিন্তু আপনি আমার শ্বশুর আব্বাকে যে কারণে সন্দেহ করেন, কিন্তু সত্য কথাটা আজ পর্যন্ত জানতে পারেননি সে বাহিরে পরকে আসক্ত কিনা। হ্যাঁ, আজও জানতে পারিনি। এই সত্যটা জানার জন্যই ওই আধ্যাত্মিক টাইপের লোককে বাসায় নিয়ে আসবো। আপনি আমার শ্বশুর আব্বাকে তার সামনে দাঁড় করালে আমার শ্বশুর আব্বা অতীতে কি করেছে, বর্তমানে কি করছে সবকিছু গড়গড় করে বলে দিবে। আর ভবিষ্যতে আপনাকে ফেলে আর একটা বিয়ে করবে কিনা তাও কিন্তু বলে দিবে। আম্মা, এতদিন পর মনের মতো একটা কথা বলেছো বৌমা। এখন সুজন কি ওই লোকটার ঠিকানা তোমাকে দিয়েছে? না, দেয়নি। তবে কার কাছ থেকে আমি ঠিকানাটা পাবো সেটা আমি ভালো করেই জানি। আমি তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে আসি, তারপর ওই লোককেই বাসায় নিয়ে আসার ব্যবস্থা করছি বলেই নুপুর তার শাশুড়ির রুম থেকে বের হয়ে গেল। সালমা বেগমও মনে মনে ভীষণ খুশি, এতদিন পর হয়তো চোর ধরতে পারবে। নুপুর বারান্দায় এসে হাতে থাকা মোবাইলটা সামনে নিয়ে হাফিজের নাম্বারটা বের করলো। তারপর হাফিজকে কল করলো। হাফিজ অফিসের একটা ফাইল নিয়ে তার বসের চেম্বারের দিকে যাচ্ছিল। এমন সময় পকেটে থাকা মোবাইলের রিংটোনটা বেজে উঠলো। পকেট থেকে মোবাইলটা বের করে নুপুরের নাম্বার দেখে একটা মুচকি হাসি দিল। কলটা রিসিভ করলো। নুপুর বলল, আপনি ভালো আছেন জানি, কিন্তু আমি যে ভালো নেই সেটা কি জানেন? কেন, কি হয়েছে তোমার? আপনার বন্ধু আমাকে ঠিক মতো সময় দেয় না। নুপুর, আমি তোমাকে অনেকবার বলেছি তুমি চাইলে আমি তোমাকে সময় দিব। আপনি বলেছেন, কিন্তু আমি কখনো পাত্তা দেইনি বা কারো কাছে বলিনি আমার স্বামীর প্রিয় বন্ধু আমার সাথে করতে চায়। আহা, তুমি বলবে কেন? যা কিছু হবে তোমার আমার মধ্যে গোপনে হবে। তোমার ভাবিও কিছু জানবে না, আর সুজনও কিছু জানবে না। কিন্তু হাফিজ ভাই, এত সময় আপনি আমাকে যেসব কথা বললেন আমি তো সব রেকর্ডিং করে ফেলেছি। কি বলছো? কেন রেকর্ডিং করেছো? কারণ এই রেকর্ডটা নিয়ে এখন আমি ভাবির কাছে যাব, তারপর আপনার মুখোশ খুলে দিব। হাফিজ ভয়ে কাঁপাকাঁপি শুরু করলো। আমতা আমতা করে বলল, নূপুর দেখো, আমার সর্বনাশ করো না। আমি তো তোমাকে ভালো মেয়ে বলে জানতাম। তুমি কেন আমার সাথে এমন করছো? কারণ আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। যদি কাজটা করে দিতে পারেন তাহলে আমি ভাবির কাছেও যাব না, আর এই রেকর্ডটাও ভাবিকে শোনাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তোমার কি কাজ করতে হবে। নূপুর তার কাজের কথাগুলো বলতে লাগলো। হাফিজ শুনছে আর ভয় থরথর করে কাঁপছে। সুজন তার অফিস কক্ষে বসে কাজ করছিল। কিছু সময় পর হাফিজ স্বাভাবিক অবস্থায় সুজনের কক্ষে প্রবেশ করলো। হাসি মুখে তার সামনে গিয়ে বসলো। সুজন বলল, কি ব্যাপার, হঠাৎ তুই আমার রুমে? দোস্ত, একটু সমস্যার মধ্যে আছি। কি সমস্যা? আমার ছোট বোন জামাইকে নিয়ে সমস্যায় আছি। কেন, কি হয়েছে? খুলে বল। সম্ভবত পরকিয়া করে। আমার বোন বলছে বিয়েও করতে পারে। কি বলিস? এ তো সর্বনাশের কথা। আমিও তো বলি সর্বনাশের কথা, কিন্তু আমার বোন জামাই কোনোভাবেই এটা স্বীকার করে না। এখন তুই আমাকে বলতো, তোর কাছে কি কোনো কবিরাজ তান্ত্রিক আছে যে আমার বোন জামাইয়ের সামনে দাঁড়িয়ে তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারবে? আছে তো? থাকলে তাড়াতাড়ি বল, কারণ ওর সামনে যদি প্রমাণ করতে পারি ওর কুকর্মের কথা, তাহলে একটা বিচারের মধ্যে আনা যাবে। আরে এটা নিয়ে কোনো টেনশন করিস না, আমি তোকে এমন একটা লোকের নাম্বার দিচ্ছি যে লোক মুখ দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে দিতে পারে। কি বলিস? এটাও সম্ভব? একদম সম্ভব।
সম্ভব। নে নাম্বারটা মোবাইলে ওঠা। সুজন মোবাইল নাম্বারটা বলতে লাগলো। হাফিজ তার মোবাইলে নাম্বারটা সেভ করতে লাগলো আর মনে মনে বলল, তোর কাছে সোজাসুজি ভাবে নাম্বারটা কোনোদিনও পেতাম না, তাই একটু মিথ্যা আশ্রয় নিয়ে তোর কাছ থেকে নাম্বারটা নিয়ে নিলাম। হাফিজের দেওয়া ঠিকানা বরাবর সেই অদ্ভুত লোকটার বাসায় প্রবেশ করলো নূপুর, সালমা বেগম ও কেরামত আলী। অনিচ্ছা থাকা সত্ত্বেও কেরামত আলীকে এক প্রকার জোর করেই নিয়ে আসা হয়েছে। অদ্ভুত লোকটার দিকে তাকাতেই সবাই একটু অবাক হয়ে গেল। মাথায় বড় বড় চুল, চোখে চশমা, চুপ করে ফ্লোরের একটা কোণে চোখ বন্ধ করে বসে আছে, মনে হচ্ছে কি যেন ধ্যান করছে। সবাই আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল। সামনে আসতেই হাত ইশারা দিয়ে তাদের সবাইকে বসতে বলল। সবার সামনে বসলো। লোকটি বলল, বলুন কার মুখ দেখে তার অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে হবে? কেরামত আলী কিছুটা বিরক্ত হয়ে বলল, আমার মুখ দেখে বলুন। আমার স্ত্রী ৩৫ বছরের সংসারে ৩৫ সেকেন্ডের জন্য কোনোদিন আমাকে বিশ্বাস করেনি। এবার আপনি বলুন, আমি জীবনে কি কি করেছি, আর বর্তমানে কি করছি, আর ভবিষ্যতে কি করব? লোকটি চোখ বড় করে কেরামত আলীর দিকে তাকালো। সবাই কনফিউশনের মধ্যে আছে। লোকটি কি না কি বলে। লোকটি ভালো করে কিছু সময় তাকিয়ে তারপর বলল, এই মানুষটা তো সাদা মনের মানুষ, তার মধ্যে ন্যূনতম কালি নেই, তাকে সন্দেহ করাটাই তো অন্যায়। কথাটা শুনে সালমা বেগম মুচকি হাসি দিয়ে বলল, আমি জানি আমার স্বামী ফ্রেশ মনের মানুষ, সন্দেহ তো আর মন থেকে করি না, তাকে টাইট রাখার জন্যই এতদিন সন্দেহ করেছি। কেরামত আলী রাগ করে উঠে দাঁড়িয়ে স্থান ত্যাগ করলো। নূপুর বলল, আম্মা আব্বা রাগ ভাঙানোর চেষ্টা করুন, আপনি যান, আমি একটু কথা বলে আসছি। সালমা বেগমও উঠে চলে গেল। তারপর লোকটিকে নূপুর বলল, আমার ছোট বোনের অতীত একটু খারাপ ছিল, ওর জামাই আমার বোনকে অনেক সন্দেহ করে। আমার বোন আর বোন জামাই যদি আপনার এখানে আসে, আমার বোনকে দেখে কি আপনি একটু মিথ্যা কথা বলতে পারবেন? মানে ওর সম্পর্কে খারাপ কিছু বলবেন না। অবশ্যই পারবো, কিন্তু সেজন্য আমাকে 20,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিব, কিন্তু এর আগে কি আপনি কখনো কারো সম্পর্কে মিথ্যা কথা বলেছেন? না বলিনি, তবে আগামীকাল সকালবেলা শুরু করব। তা কাকে দিয়ে শুরু করবেন? সুজন নামের এক লোক তার স্ত্রীকে নিয়ে আসবে, তার স্ত্রীকে দেখে সত্য কথা বলবো, আর সুজনের অতীত সম্পর্কে মিথ্যা কথা তার স্ত্রীর কাছে বলবো। তা সুজন সাহেব সম্পর্কে মিথ্যা কথা বলতে হবে কেন? তার কি কোনো সমস্যা আছে নাকি? আছে মানে? সেই স্ত্রীর চোখ ফাঁকি দিয়ে অনেক ক্রিয়া করেছে। ও আচ্ছা ঠিক আছে, আমিও কালকে আসবো, তাহলে এখন আমি আসি বলে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে স্থান ত্যাগ করলাম। কেরামত আলী রাগ করে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। সালমা বেগম দৌড়ে এসে হাত ধরে বলল, সরি, আমার ভুল হয়েছে, আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না। এমন সময় মেইন দরজা খুলে অফিস শেষে বাসার ভেতরে প্রবেশ করলো সুজন। বাবার হাতে ব্যাগ দেখে প্রশ্ন করলো, কি হয়েছে বাবা, কোথায় যাচ্ছ? তোর মা আমাকে সারা জীবন সন্দেহ করে কোনোদিন এক বিন্দুও শান্তি দেয়নি। আজ এক অদ্ভুত লোকের সামনে নিয়ে গেছিল, যে নাকি অতীত বর্তমান ভবিষ্যৎ মুখ দেখে বলে দিতে পারে। তারপর সে আমাকে দেখে বলল, আমার ভেতরটা নাকি একদম সাদা, আমার মধ্যে কোনো কালি নেই। এখন তুই বল, সারাটা জীবন কেন তোর মা আমাকে সন্দেহ করলো? আমি আর তোর মায়ের সাথে থাকবো না, আমি এবার গ্রামে চলে যাব, একা একা গিয়ে গ্রামে থাকবো। সুজন তার বাবার কথা শুনে অবাক হয়ে বলল, কি সব বলছো? কোন লোকের কাছে তোমাকে মা নিয়ে গেছিল? এমন সময় নূপুর এসে পাশে দাঁড়িয়ে বলল, আম্মা নিয়ে যায়নি, আমি নিয়ে গেছিলাম। তোমার বন্ধু হাফিজ ভাইয়ের কাছ থেকে ওই অদ্ভুত লোকের ঠিকানা নাম্বার নিয়ে তার কাছে গিয়েছিলাম। কথাটা শোনা মাত্র সুজনের আর বুঝতে বাকি রইল না কোন লোকের কাছে নূপুর তার বাবা মাকে নিয়ে গেছিল, আর হাফিজ তাকে ৯-৬ বুঝিয়ে কিভাবে ওই অদ্ভুত লোকের নাম্বারটা নিয়েছে। কি আমাকে নিয়ে ওই লোকের কাছে যাবে না, যে লোক ঘুষ খেয়ে মিথ্যা ভাগ্য বর্ণনা করে? কথাটি শুনে সুজন আকাশ থেকে পড়ল। আমতা আমতা করে বলল, আসলে ব্যাপারটা হচ্ছে আম্মা, আপনার ছেলের আসল ব্যাপারটা হচ্ছে ওই লোককে সে টাকা দিয়েছে। আমাকে নিয়ে যখন ওই লোকের কাছে যাবে, তখন তার অতীত বর্তমান সম্পর্কে ভালো ভালো কথা বলবে, আর আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবে। এই ষড়যন্ত্র আপনার ছেলে আমার বিরুদ্ধে করেছে। কথাটি শুনে শ্বশুর শাশুড়ি দুজনেই চমকে উঠল। আমার শ্বশুর মনের দিক থেকে যেমন সাদা, আপনার ছেলে মনের দিক থেকে ততটাই কালো। আপনার ছেলের সাথে আমি আর সংসার করব না। সুজন এবার ধরা খেয়ে গেল। বাবা মা তাকে বকাঝকা শুরু করলো। সুজন দুহাত জোর করে নূপুরের কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে হয়তো নিজেকেও পড়তে হতে পারে, তাই কারো ক্ষতি করার মনোভাব থাকলে আজই পরিহার করুন। আগে নিজেকে সংশোধন করুন, তারপর অন্যকে দোষারোপ করুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় HM কানন। ধন্যবাদ।